السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আমাদের প্রাণের প্রতিষ্ঠান, ইনফ্যাক্ট বাইতুশ শরফ, আত্মিক জায়গা থেকে যেখানকার আমিও প্রোডাক্ট, আমি সেখানকার ছাত্র ছিলাম। বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার, সর্বস্তরে ইসলামী শিক্ষা বাস্তবায়ন প্রস্তাবনা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই পরিচিত মুখ, অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ওয়েল নোন ফিগার, স্কলার, প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার। আমাদের মাঝে সভাপতিত্ব করার কথা রয়েছে, আছেন অলরেডি, অসুস্থ। আমরা দোয়া করছি আল্লাহ পাক ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাহবারে শরিয়ত ও তরিকাত আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল হাই নাদবী সহ আমাদের মোহতারাম উপস্থাপক মহোদয় ঈসা শাহিদি, যার পরিকল্পনায় আজকের এই সেমিনার, এবং অন্যান্য অতিথিবর্গ। আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে চমৎকার একটি আবহে আজকে এখানে ইলমি একটি মাজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে যদিও রয়েছে সর্বস্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা, আমি বেসিক্যালি মূলত ফোকাস করব আলিয়া মাদ্রাসা নিয়ে। আমি বর্তমানে একটি আলিয়া মাদ্রাসাতে ফুল টাইম কর্মরত আছি। আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা আইএম থেকে পিএইচডি করার সুযোগ হয়েছে এবং জাকার্তাতেও ছিলাম। সেই কনটেক্সট, এখন যেহেতু আমি আলিয়া মাদ্রাসাতে খেদমতে আছি, সেই দিক থেকে আমার মূল ফোকাসের জায়গা হলো আলিয়া মাদ্রাসা। তো প্রথমেই আমি একটা কথা আপনাদের একটা প্রবাদ দিয়ে শুরু করতে চাই। একটি প্রবাদ প্রচলিত আছে লোকসমাজে, সেটি হলো যে তোমরা যদি মৌসুমি ফল খেতে চাও, তাহলে সেটি তোমরা মৌসুমি ফসল লাগাও। যেমন আলু, এখন যেটা চলছে আপনার উইন্টার সিজন, সবুজ শাক সবজি অনেক আছে, সেটা একবারই লাগানো হয়। আর যদি 10 বছরে ফসল তুলতে চাও, তাহলে ফলজ বৃক্ষ লাগাও। আর যদি শতাব্দী থেকে শতাব্দী তোমরা ফল পেতে চাও, তাহলে মানুষের চাষ করো। তো মানুষের চাষ করো মানেটা কি? মানুষের চাষ করা মানে হলো মানসম্মত শিক্ষা ব্যবস্থার প্রবর্তন। তো আমাদের মাদ্রাসা শিক্ষা উন্নয়নের একেবারে গোড়াতে যদি চলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, তখন কিন্তু আপনাদের নিশ্চয়ই জানা আছে যে দারুল আরকাম এবং আহলে সুফা যেখানকার প্রোডাক্ট ছিলেন আমাদের প্রিয় সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ধ্যান জ্ঞান সব কিছু ছিল মসজিদ কেন্দ্রিক, গবেষণা কেন্দ্রিক। তারা কিন্তু বেসিক্যালি কোনো ধরনের কাজ করতেন না, কোনো প্রফেশনে তারা যুক্ত ছিলেন না। তারা সেখানে পড়ে থাকতেন কেন? যে আল্লাহ রাসূল কী কথা বলেন, কী কাজটা করেন, সবার আগে যেন উইটনেস উনি হতে পারেন, সবার আগে যেন তিনি সাক্ষী হতে পারেন। এভাবে করে মসজিদে নববীতে অনানুষ্ঠানিক অনেকগুলি শিক্ষাঙ্গন ছিল। এরপরে যে খোলাফায়ে রাশিদিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে সেখানে বসরা এবং কুফাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন হয়। এরপরে মরক্কোতে, যেটি আপনার মুসলমানের ইতিহাসে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তথা আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়, যেটি ছিল কারওয়িন মসজিদ, যেটি আপনার এটি 1859, বহু বছর আগের কথা, সেটি মসজিদ থেকে এটির গোড়াপত্তন হয় এবং পরবর্তীতে কারওয়িন বিশ্ববিদ্যালয়, যেটি মরক্কোতে, এবং পরবর্তীতে আল আজহার বিশ্ববিদ্যালয় হয়, যেটি 970 খ্রিস্টাব্দে, 970 সালে। এরপরে সেলজুক শাসন আমলেও এভাবে করে আরও অনেকগুলি বিষয় আছে, সময়ের অভাবে আমার সেদিকে যাওয়ার সুযোগ কম। এরপরে যদি আমরা এই ভূখণ্ডে বাংলায়
শিক্ষা, ইসলাম শিক্ষার ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করতে যাই, তাহলে আমাদের দেশে মূলত ইসলাম এসেছিল সুফিদের মাধ্যমে, আধ্যাত্মিক নেতাদের মাধ্যমে, সুফি সাধকদের মাধ্যমে আমাদের এই ভূখণ্ডে মূলত ইসলামের প্রচার প্রসার ঘটেছিল। এবং আমাদের এই ভূখণ্ডে বিশেষ করে বাংলায় মুসলমানদের শাসন যখন এখানে আসে, তখন আপনার 1100 থেকে 1500 এই শতাব্দীতে, এই শতকে কিন্তু বহু মসজিদ মাদ্রাসা আমাদের এখানে এসেছে, প্রতিষ্ঠা লাভ করেছিল। এবং 1300 থেকে 1800 শতাব্দীর আপনার ইংরেজরা এখানে আসা পর্যন্ত বিভিন্ন জায়গায় খানকা, মসজিদ, মক্তব এগুলি প্রতিষ্ঠা লাভ করেছিল। এবং আমরা যদি পরবর্তীতে পাকিস্তান শাসন আমলে, এখানে কিছু পয়েন্ট আছে, পাকিস্তান শাসন আমলে কলকাতা আলিয়া মাদ্রাসা আপনার ঢাকায় স্থানান্তর হয়েছিল 1960-তে, 60s, সেটি আপনার কলকাতা আলিয়া বাংলাদেশে আসে। এরপর চট্টগ্রাম এবং রাজশাহীতে ওই সময় 1947 থেকে 71-এ দুটি আলিয়া মাদ্রাসা স্থাপিত হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধ সময়কালীন 1971-এ তখন পর্যন্ত প্রায় 6000 মাদ্রাসা এদেশে ছিল, যার অধিকাংশ ছিল ইবতিদায়ী মাদ্রাসা, যেটি অলরেডি এখন বিলুপ্তি পথে। ইবতিদায়ী মাদ্রাসা বলতে এখন আসলে আমাদের দেশে সরকারি সহায়তায় কোনো ইবতিদায়ী মাদ্রাসার আর এখন গত 2 দশক ধরে এটির রেজিস্ট্রেশন বন্ধ আছে। এরপরে বাংলাদেশ গঠনের পরে 1978 সালে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা হয়। 1980-তে আপনার আলিয়া মাদ্রাসায় নতুন সিলেবাস প্রণয়ন হয়। এরপরে গাজীপুরে 1996-তে BMTTI, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের গোড়াপত্তন হয়। এবং 2002 সালে মাদ্রাসাতে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়। পরবর্তীতে আপনার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আসে, সেটি 2013-তে, খুব বেশি দিন আগের কথা না। এরপরে মূল যে জায়গাটা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া চাই, আপনাদের একটি ইতিহাস হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া একটি ইতিহাস স্মরণ করে দিতে চাই। OIC তত্ত্বাবধানে 1977-এ, 70-এর দশকে প্রথম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, ফার্স্ট ইসলামিক কনফারেন্স অন ইসলামিক মুসলিম এডুকেশন, এটি হয়েছিল 1977-এ। প্রথম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন মুসলমানদের শিক্ষা ব্যবস্থার উপরে, সেটি সৌদি আরবে হয়েছিল। এবং সেটির কনভেনার ছিলেন কিন্তু আমাদের এই দেশের ডক্টর সৈয়দ আলী আশরাফ রাহিমাহুল্লাহ। এবং পরবর্তীতে 1980-তে দ্বিতীয় এবং প্রথম কনফারেন্সে আপনার কথা হয়েছিল ওভারঅল মুসলিম এডুকেশনের উপরে। এবং 1980 সনে কারিকুলাম নিয়ে কথা হয়েছিল, এবং সেটি হয়েছিল আপনার পাকিস্তানে, ইসলামাবাদে। পরবর্তীতে তৃতীয়, থার্ড ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছিল বাংলাদেশে, এবং সেখানে কথা হয়েছিল আপনার টেক্সট বুক, বই নিয়ে। অর্থাৎ এই কনফারেন্সগুলিতে একটা শিক্ষা ব্যবস্থার সব কটি বিষয় কিন্তু এখানে কাভার করা হয়েছিল। পরবর্তীতে 1982-তে টিচার্স ট্রেনিং নিয়ে কথা হয়েছিল, 83-তে কায়রোতে হয়েছিল, এবং সর্বশেষ 1996, এভাবে করে সেখানে মূল্যায়ন করা হয়েছিল। তো এই যে মুসলিম বিশ্বের জন্য কী ধরনের শিক্ষা ব্যবস্থা থাকতে হবে, এটি কিন্তু মূলত পর্যালোচনা এবং এটির ফ্রেমওয়ার্ক মুসলিম মনীষীরা দিয়ে গিয়েছিলেন। তো মজার ব্যাপার হলো, আমাদের বাংলাদেশ কিন্তু সেখানকার একটা আয়োজক দেশ হিসেবে সেখানে ছিলেন এবং সিগনেটরি কান্ট্রি ছিলেন। বাংলাদেশ থেকে বহু রথী মহারথীরা সেখানে গিয়েছিলেন, এবং যারা মানে একেবারে কিনোট, কি বলবো, মানে রুল প্লে করার মতো পর্যায়ে ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সেই 80-র দশকের সেই রেজুলেশনগুলি আমাদের দেশে কখনোই উদ্যোগ নেওয়া হয়নি এগুলিকে বাস্তবায়নের। এরপরে আমরা মাদ্রাসা শিক্ষা, বিশেষ করে আলিয়া মাদ্রাসা শিক্ষা নিয়ে যে প্রস্তাবনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি বেসিক্যালি 6টা স্তরে। would like to classify it into 6 levels. So first হলো আপনার প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, নিম্ন মাধ্যমিক, তারপর হলো উচ্চ মাধ্যমিক, ডিগ্রি স্তর, স্নাতক স্তর এবং স্নাতকোত্তর স্তর, মাস্টার্স, অনার্স, মাস্টার্স ডিগ্রি। এবং এখানে আমরা প্রাক প্রাইমারি যেটা, প্রি প্রাইমারি যেটা, এটাকে আমরা এখানে নিয়ে আসিনি। বেসিক্যালি এই স্তরটাতে মূলত বাচ্চারা স্কুলে আসা যাওয়া শুরু করবে, দেখবে, খেলাধুলা করবে ইত্যাদি, একটা সুন্দর পরিবেশ থাকবে, যেটাকে আমরা এখন বলে থাকি যে প্লে স্তর। সেটা কিন্তু আমরা এখানে আমরা মূলত শুরু করেছি প্রাথমিক স্তর থেকে। তো এখানে আমরা কমপ্লিট, যেমন প্রাথমিক স্তরটা আমরা এখানে প্রস্তাবনা প্রথম থেকে ক্লাস 1 থেকে ক্লাস 6,
এটা 6 বছর। নিম্ন মাধ্যমিক স্তর 7ম থেকে 9ম, এটি হলো 3 বছর। উচ্চ মাধ্যমিক স্তর 10ম থেকে ইন্টার লেভেল পর্যন্ত 10 ইন্টারের 2টা ইয়ার 3 বছর। ডিগ্রি স্তরটা 3 বছর এবং অনার্স 4 বছর এবং মাস্টার্স 2 বছর। এভাবে করে 17 থেকে 18 বছর আমাদের এই প্রস্তাবনা, এই ফ্রেমওয়ার্কটা। এবং এখানে আমরা আলোচনা করেছি যেমন প্রাথমিক স্তরে কী কী আসতে পারে। এখানে বেসিক্যালি একেবারে ভেরি বেসিক যে সমস্ত ইস্যুসগুলি আছে, ফান্ডামেন্টাল, যেমন বর্ণপরিচয় আছে, এখানে বাংলা লেখা, গঠন, আরবি, বিশুদ্ধ উচ্চারণ, কোরআন তেলাওয়াত শিক্ষা, ধারাপাত, গণনা শিক্ষা ইত্যাদি। এর পরবর্তী 3 বছরে তারা ইংরেজি বর্ণমালা, সহজ অঙ্কে যোগ বিয়োগ এগুলি অর্থাৎ প্রাইমারি লেভেলে যে সমস্ত বিষয়গুলি থাকবে। এবং পরবর্তীতে নিম্ন মাধ্যমিকে আমরা যে প্রস্তাবনা 7ম থেকে 9ম শ্রেণী, এখানে বাংলা, ইংরেজি, আরবি, ভাষা, ব্যাকরণ, প্রত্যেক ভাষা, নট অনলি বাংলা, ইট উইল ইনক্লুড ইংলিশ অ্যাজ ওয়েল। তো এটা ইংরেজিকেও এখানে ইনক্লুড করবে, অঙ্ক এবং অর্থাৎ ওই স্তরের জন্য, নিম্ন মাধ্যমিক স্তরের জন্য সাধারণ শিক্ষার সাথে আমাদের স্পেশাল, যেটা আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয় বলেছেন, পাশাপাশি এগুলি থাকবে। এরপরে এখানে আমরা আমাদের যেটা প্রস্তাবনা, যেমন এখানে বাংলাদেশ স্টাডিজটা সংযুক্ত হতে পারে এবং বিশেষ করে সিরা আন-নববিয়্যা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক স্তর, যেটা আমরা 10ম থেকে ইন্টার পর্যন্ত ধরেছি, এখানে আপনার মধ্যে থাকবে যেমন বাংলা 200 মার্কসের, আরবি 200 মার্কসের, কোরআন 100, হাদিস 100, ইসলামের ইতিহাস সহ মোট কম্পালসারি হবে 700 মার্কস। এর বাইরে অপশনাল যে সমস্ত, সেখান থেকে এনি স্টুডেন্ট ক্যান চুজ ফ্রম দিস সেকশনস। এখানে অনেকগুলি আপনার গ্রুপ আছে, যেমন গ্রুপ কতে আমরা ফিক, উসুলে ফিক 200 মার্কস, আরবি, ব্যাকরণ। এবং এখানে আমরা প্রস্তাবনা করছি কনভেনশনাল সাবজেক্টসগুলিও, ফর এক্সাম্পল যেমন রসায়ন এখানে আসতে পারে, হিসাব বিজ্ঞান এখানে আসতে পারে, অর্থনীতি এখানে আসতে পারে। তো এগুলি অপশনাল থেকে একজন স্টুডেন্ট তার প্রতিভা অনুযায়ী, তার পড়াশোনার মান অনুযায়ী সে সেখান থেকে পছন্দ করতে পারবে। ডিগ্রি স্তরে আমরা এটাকে 3 বছরের জন্য প্রস্তাবনা, যেটি আমাদের এখন প্রচলিত যে সাধারণ ডিগ্রি আমাদের ফাজিল লেভেলে বিশেষ করে আছে, যেটা আমরা স্নাতক কিছু কিছু মাদ্রাসা শুরু হয়েছে, কিন্তু প্রচলিত যে ধারা ডিগ্রি, সেটিতে আমরা এটাকে 3 বছরের জন্য, আমাদেরও প্রস্তাবনা 3 বছরের। এবং এখানে মূলত মূল্যবোধ সৃষ্টির জন্য আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি এবং মান উন্নয়নের সহায়ক হতে পারে এমন কিছু কোর্সেরও আমরা প্রস্তাবনা দিচ্ছি। সেখানে সাধারণ পাস কোর্সে 3 বছরে মোট 1500 মার্কস থাকবে। তোর মধ্যে বাধ্যতামূলক হবে বাংলা, ইসলামের ইতিহাস, ইংরেজি অথবা আরবি, মোট 600। ঐচ্ছিক বিষয়সমূহের মধ্যে প্রত্যেকটি 300 মার্কস এবং 3টি করে গ্রুপ, যেমন সাধারণ, বিজ্ঞান, বাণিজ্য। এটা আমরা কিন্তু ফাজিল স্তরের জন্য অর্থাৎ ডিগ্রি লেভেলের জন্য আমরা প্রস্তাবনা করছি। আর স্নাতক স্তর এটা বেসিক্যালি 4 বছরের, যেটা অন্যান্য কনভেনশনাল ইউনিভার্সিটিগুলোতে প্রচলিত আছে, অর্থাৎ প্রচলিত বিশ্ববিদ্যালয় যে ধারা সেটির সাথে মার্চ করার জন্য আমাদের এই প্রস্তাবনা। সেটি 4 বছরের মধ্যে এটাও আধুনিক শিক্ষা কারিকুলাম ফলো করে করা হবে। যেমন এখানে আমাদের প্রস্তাবনার ক্রেডিট আওয়ার সিস্টেম এবং বেসিক কম্পালসারি সাবজেক্ট কিছু থাকবে। এর বাইরে যেমন আপনার স্পেশাল যে সমস্ত ফিল্ডগুলি আছে, এগুলি আপনাদের সবার জানা আছে। যেমন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত মাদ্রাসাগুলি, সিলেক্টিভ কিছু মাদ্রাসাতে এটি চালু আছে অলরেডি, অনার্স, যেমন উলুমুল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস, অ্যারাবিক লিটারেচার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আকাইদ, আল ফিক, প্রকৃতি বিজ্ঞান, প্রায়োগিক বিজ্ঞান। এগুলি কিন্তু নতুন ফিক পর্যন্ত। পরবর্তী শেষে যে 5টি, প্রায়োগিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, বিজনেস, এগুলি কিন্তু আমরা মাদ্রাসাতে প্রস্তাবনা করছি। এবং শেষোক্ত 5টি বিভাগ কিন্তু সকল প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি ব্যবস্থাকরণ সাপেক্ষে মাদ্রাসায় চালুর, অর্থাৎ আপনি এখনই এটা শুরু করতে পারবেন না। এটার জন্য ডেফিনেটলি এটার ফিল্ড ওয়ার্ক করতে হবে, এটার গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, এটার জন্য রিসার্চ ওয়ার্ক করতে হবে। এটার ফিজিবিলিটি চেকের পরে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন। এরপরে মাস্টার্স, বেসিক্যালি MA, যেটি 2টি ধারা, একটা হলো আপনার কোর্স ওয়ার্ক, আরেকটা হলো রিসার্চ, কোর্স ওয়ার্ক উইথ রিসার্চ। ফার্স্ট ইয়ার প্রথম বর্ষে আমাদের ছাত্রছাত্রীরা সেখানে কোর্স ওয়ার্কটা করবে তাদের, এবং সর্বশেষ তার ডিজার্টেশনটা থাকবে, তার থিসিস থাকবে, এবং থিসিসের মাধ্যমে কিন্তু একটা স্নাতকোত্তর
পাশ করতে হবে, যেটি এখনও আমাদের সেভাবে করে প্রচলিত নেই, বিশেষ করে মাদ্রাসাগুলিতে। এবং আমাদের 3.3 পয়েন্টে যেটি বলা হয়েছে, কেন্দ্রীয় পরীক্ষার অনুষ্ঠান এবং সনদের নাম কি হবে। এখন যেটি বলা আছে যে আলিম, ফাজিল, দাখিল, এখানে আমাদের কিছু প্রস্তাবনা আছে। যেমন প্রাইমারি সনদ যে পরীক্ষা হবে, এটাকে আমরা প্রাইমারি সার্টিফিকেট এক্সাম বলতে পারবো। আমাদের প্রস্তাবনা হলো প্রাইমারি পিসিই, যেটি এখন জেডিসি এবং ইবতিদাইয়ের জন্য আলাদা পিএসসি এভাবে করা আছে। তারপরে নিম্ন মাধ্যমিকে আমরা লোয়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সাম, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সাম, ডিগ্রির জন্য আমরা গ্র্যাজুয়েট কোর্স এক্সাম, এবং স্নাতকের জন্য আমরা গ্র্যাজুয়েট কোর্স এক্সাম ফর অনার্স, তারপরে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স এক্সাম, পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রাম, এভাবে করে আমাদের এগুলি প্রস্তাবনা সনদের নাম। আর সনদ প্রদানকারী কর্তৃপক্ষ কারা থাকবে, এটি আমাদের একটি নতুন প্রস্তাবনা। বর্তমানে মাদ্রাসাগুলি আপনার আলিম পর্যন্ত আপনাদের জানা আছে, আলিম পর্যন্ত এগুলি মাদ্রাসা এডুকেশন বোর্ডের আন্ডারে আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আছে। আমাদের প্রস্তাবনা হলো এই মাদ্রাসা বোর্ডকে একটি ইনস্টিটিউটের আন্ডারে নিয়ে আসা, যেটির নাম হবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইসলামিক এডুকেশন। এবং এই ইনস্টিটিউট থেকে আপনার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরাসরি তারা পরীক্ষাসমূহ পরিচালনা এবং তত্ত্বাবধান করবেন। এবং স্নাতকোত্তর ডিগ্রি অ্যাজ ইট ইজ যেভাবে আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালিত হবে। এবং সেখানেও ইনস্টিটিউট, অর্থাৎ আমরা যেটা বলছি যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইসলামিক এডুকেশন, এটার সাথে কোলাবোরেশন করে তাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে সেখানে কমিটিতে লোকজন থাকবে এবং তারা সেটি দেখভাল করবেন। এবং আর সার্টিফিকেটের নাম এবং মান প্রসঙ্গে সেক্ষেত্রে আমরা আমাদের প্রস্তাবনা হলো, যেমন প্রাইমারি ইবতেদায়ীকে আমরা বলতে পারি যে ইবতেদায়ী পরীক্ষা সনদ, মাধ্যমিক পর্যায়কে মুতাওয়াসিতা যেটা আরবিতে বলা হয়, তারপরে অন্যান্য হায়ার এডুকেশন যেগুলো সানাভিয়া, আউলিয়া সহ অন্যান্য বিষয়গুলি আসবে। পরীক্ষা পদ্ধতি এখন যেভাবে আছে আমাদের এখানে খুব বেশি সংশোধনী কিংবা অবজারভেশন নেই, তবে এখানে আমাদের যেটা প্রস্তাবনা সেটি হলো খুব কম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে ফল পর্যন্ত, নট মোর দেন 3 মান্থস। উইদিন 3 মান্থস আমাদের উই হ্যাভ টু পাবলিশ এক্সামিনেশন রেজাল্ট। তো এটা হলো আমাদের প্রস্তাবনা। আর পাঠ্যসূচির ব্যাপারে সর্বশেষ যে পয়েন্টটি, সেটি হলো এই পাঠ্যসূচি প্রণয়ন, পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে ইনস্টিটিউট ফর ইসলামিক এডুকেশন, ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন এটি দেখভাল করবে, এখান থেকে কমিটি থাকবে। এবং ডিগ্রি এবং মাস্টার্স পরে পাঠ্যসূচি এবং রেফারেন্স এই বিষয়টি দেখভাল করবেন আমাদের সর্বোচ্চ অথরিটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।